হ্যালো ডিয়ার স্টুডেন্ট এইচএসসি 2025 তোমাদের অলরেডি দুইটা পরীক্ষা হয়ে গিয়েছে। অলরেডি বাংলা সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ করে তোমরা রুমে চলে এসেছো। এখন ইংরেজি নিয়ে ভাবতেছো যে ইংরেজি তোমরা কীভাবে পড়বা। অনেকেই আছে যারা এখন ইংরেজিটা বুঝতেই পারতেছো না যে কই থেকে পড়া শুরু করবে এবং কীভাবে পড়াটা কমপ্লিট করতে পারবা। তো এই যে তোমাদের ইংরেজির এই ভয় কিন্তু আজকে এই ক্লাসে আশা করি তোমাদের সমস্ত ভয় দূর হয়ে যাবে এবং তোমাদের যেসব প্রশ্ন রয়েছে সেই সবগুলো প্রশ্ন সলভ করে দেবে এবং যেসব বিষয়গুলো ইম্পর্টেন্ট কোনগুলো পড়লে তোমাদের বেশি আসতে পারে সেগুলো বলে দিব। যদিও একটি ক্লাসে ইংরেজি ফুলফিল সম্পূর্ণ করা সম্ভব নয়, তবুও আমি আমার নিজের দিক থেকে বেস্ট ট্রাই করব। তোমরা ক্লাসটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের ইনশাল্লাহ অনেকটা উপকার হবে। এবং তোমাদের ইংরেজিতে কিন্তু প্লাস মিস হয় অনেকে, সায়েন্সের বলো আর্টসের বলো, ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে প্লাস মিস হয় কারণ তোমরা আগে থেকে পড়ো না। এখন তোমাদের ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিন প্যাসেজ। এবং তোমাদের বোর্ড বইয়ের সিন প্যাসেজ অনেকেই আছে যারা এখন জানোই না যে কোন কোন প্যাসেজগুলো তোমাদের এইবারের সিলেবাসে রয়েছে। তো আমি সেখান থেকে কিছু প্যাসেজ তোমাদের সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেরকম কিছু প্যাসেজ তুলে নিয়েছি। প্যাসেজগুলো যদি তোমরা জাস্ট আজকে দেখো এবং কমপ্লিট করো, যে মডেলগুলো বের করে হালকা করে এক দুইটা করে কমপ্লিট করলা, দেখে পড়লা, তাহলেও আশা করি যে তোমরা অনেকটা কমন পেয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্টে দেখো আমরা যেসব প্যাসেজগুলো দেখবো এর প্রথমে রয়েছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা বেশ ভালো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ট্রু উইমেনও বেশ ভালো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হোয়াই এডুকেশন, এরপর হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, এরপর হচ্ছে দ্য আনবিটেন গার্লস, এটা একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা একটু কম ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মাদার ইন ম্যানভিলে, এটা তোমাদের এইচএসসির মধ্যে যতগুলো এই গল্প রয়েছে মানে যতগুলো ইউনিট রয়েছে তার মধ্যে আমি যতগুলো স্টুডেন্ট পড়িয়েছি সবার কাছে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে দ্য মাদার ইন ম্যানভিলে। তো এটা আমার দৃষ্টিকোণ থেকে কেন যদি মনে হচ্ছে এবারে এটা কোনো একটা বোর্ডে চলে আসতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, তোমাদের অ্যাডোলেসেন্স থেকে দুইটা যে লেসন রয়েছে, যে দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ। এই দুইটা লেসন তোমরা খুব ভালোভাবে দেখে যাবে, কেননা এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যাডোলেসেন্সের দুইটা ইউনিট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ভাইয়ারা, তাই এটা একটু ভালো করে দেখে যাবা। এরপর হচ্ছে স্পেন্ডিংটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইকো ট্যুরিজম একটু কম ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ড্রিম, দেখো ড্রিমটা ভেরি ইম্পর্টেন্ট। ড্রিমটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যেটা 3Sটা দিয়ে দিচ্ছে, এগুলো একটু বেশি করে ভাইয়ারা দেখে যাবা, একটু বেশি করে দেখে যাবা, ঠিক আছে। একটু বেশি করে দেখে যাবা যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়। আরেকটা হচ্ছে অ্যাডোলেসেন্সের যে আর কি দুইটা লেসন রয়েছে, তাহলে তোমরা বেশি করে দেখে যাবে কোনটা, নেলসন ম্যান্ডেলা টু উইমেন, হোয়াই এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, একটা হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ। এরপর হচ্ছে স্পেন্ডিংটাও দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ড্রিমটা তোমাদের ভালো ইম্পর্টেন্ট। এবং দ্য আনবিটেন গার্লস, এটা তোমরা দেখে যাবে, এগুলো পড়ে দেখে যাবে। এবং এ মাদার ইন ম্যানভিলে, এটা তোমাদের কোনো একটা বোর্ডে এবার আসতে পারে, ঠিক আছে, যার কারণে দেখে যাবা। এখন এগুলো তোমরা কিভাবে পড়বা, এই প্যাসেজগুলো তোমাদের পড়াশোনার নিয়মটা কি? দেখো প্যাসেজ যখন তুমি বের করবা, প্যাসেজটা বের করে তোমাদের পড়ার নিয়মটা এক্সাক্ট ওয়েটা কোনটা। এখন তোমাদেরকে আমি এভাবে বলবো না যে তোমরা প্যাসেজগুলো বের করে ফার্স্ট থেকে লাস্ট পেজ পর্যন্ত পড়ো এবং যে পরীক্ষায় বসে, এই টাইম তোমাদের হাতে নাই। কিভাবে শর্টকাট টেকনিকে তোমাদের এই প্যাসেজগুলো শেষ করা যায়, তোমার জাস্ট বের করো নেলসন ম্যান্ডেলা। জাস্ট আমি মনে করলাম যে সাপোজ তুমি নেলসন ম্যান্ডেলা পড়বা, এখন এই নেলসন ম্যান্ডেলা তোমার গাইড বা টেক্সট পেপার যা রয়েছে ভাইয়া, যেটা রয়েছে তুমি এই মুহূর্তে জাস্ট নেলসন ম্যান্ডেলাটা বের করো। নেলসন ম্যান্ডেলা বের করলা গাইডের মধ্যে, আমি ধরে নিলাম যে তুমি গাইড থেকে বের করলা। গাইড থেকে বের করে দেখো যে এর একটা প্যাসেজ দেয়া আছে, একটা মডেল করে একটা প্যাসেজ দেয়া আছে। হ্যাঁ সেই প্যাসেজটা বের করে সুন্দর করে 1-2 নাম্বারগুলো করে ফেলো বা দেখো, যাতে তোমার মাথার মধ্যে এক্সাক্ট ওয়েতে থাকে, এটা যাতে তুমি ভুলে না যাও, ঠিক আছে। এইভাবে সেমভাবে তোমার যে টু উইমেন যতগুলো প্যাসেজ রয়েছে এই সবগুলো প্যাসেজ সেম ওয়েতে তুমি শেষ করো। আমি এটাতে তুমি প্যাসেজে জাস্ট 30 মিনিট করে টাইম দিবা, একটা করে প্যাসেজে 30 মিনিট করে টাইম দিবা। এখন তুমি বলতে পারো ভাই 30 মিনিট করে অনেক টাইম যাবে। আরে গাধা, তুই তো 1.5 বছর পড়িস নাই, 2 বছর পড়িস না, তো পড়তে হবে। যারা পড়েছো তারা জাস্ট এখন রিভাইজ করো, ঠিক আছে। যারা পড়ো নাই 30 মিনিট করে হলেও একটা করে প্যাসেজে টাইম দাও। আমি তোমাদের ভাইয়া জুনায়েদ ভাইয়া বলতেছি না, হয়তো তোমার প্রবলেম হবে। পরীক্ষা হলে তুমি বুঝতে পারবা যে আমি কি বলেছিলাম। এরপরে আমরা ডিরেক্ট চলে যাবো 1 নাম্বারে। তোমাদের যে 1-এর এ নাম্বার থাকে সেটা হচ্ছে 10টা এমসিকিউ থাকবে, এটাতে মার্ক হচ্ছে 5, ঠিক আছে। এখন তুমি এমসিকিউর জন্য কি পড়বা? দেখো ভাইয়ারা, তুমি যখন এই মডেলগুলো পড়বা, মানে এই
প্যাসেজগুলো যখন পড়বা, এই প্যাসেজগুলোর মডেলের নিচে দেখবা যে বাংলা অনুবাদ কিন্তু দেয়া থাকে, তাই না? এই বাংলা অনুবাদের নিচে ঠিক দেখবা কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস দেয়া থাকে। মানে এগুলো হচ্ছে তুমি যেমন নেলসন ম্যান্ডেলা থেকে পড়বা, এখান থেকে আসতে পারে অ্যাপারথাইড, তারপর হচ্ছে রেস ডিসক্রিমিনেশন, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, ইমানসিপেশন, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার ভালো রকমের ইম্পর্টেন্ট, কারণ তোমার বোর্ড বই থেকে কোশ্চেনগুলো আসবে, একটু ঘুরাই পেঁচাই আসতে পারে, যার কারণে প্রতিটা প্যাসেজের এই কিওয়ার্ডগুলো তোমার বাংলা ওয়ার্ড, এগুলোর মিনিং অবশ্যই মনে রাখতে হবে। এগুলোর মিনিং 1 নাম্বার দেখো ভাইয়া কি বলতেছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো, যে 1 নম্বরে হচ্ছে তোমার একটা বাংলা মিনিংটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে সিনোনিম এটার পড়ে ফেলবা। এরপর হচ্ছে অ্যান্টোনিম, এটার পড়ে ফেলবা। এই 3টা কাজ করো, যে তুমি মিনিংটা মুখস্থ করো, সিনোনিমটা পড়ো, অ্যান্ড অ্যান্টোনিমটা পড়ে ফেলো। তাহলে দেখবা যে তোমার আশা করি এই 10টা এমসিকিউতে আর কোনো রকমের প্রবলেম হবে না। এটার গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি যদি শেষ করতে পারো, এই 3টা জাস্ট ফলো করো, যে তোমার এই রকম এমসিকিউতে আর কোনো রকমের প্রবলেম হবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে আমরা সুন্দর করে প্রশ্নের মধ্যে চলে যাব, যে প্রশ্নে আসলে হয় কি, যে বি নাম্বারেই তোমাদের প্রশ্ন দেয়া থাকে, তাই না? এখন এই বি নাম্বারের কোশ্চেন থাকবে কয়টা ভাইয়ারা? কোশ্চেন থাকবে 5টা, 3 মার্ক করে থাকবে, এখানে 15 মার্ক। সরি। এখন এখানে যে জিনিসটা দেখা যায়, তোমার টিচার একটা গড়ে মার্কস দিয়ে দেয়, যে তুমি 5টা কোশ্চেন লিখছো, তোমার এখন মার্কস দিয়ে দিচ্ছে ধরো 12, 10, 11 এরকম একটা মার্কস দিয়ে দেয়। এখন আমি বলবো তোমার যে প্রশ্নটা আসবে তুমি এটা কত লাইন করে লিখবা। আমার মোস্ট স্টুডেন্টের কোশ্চেন হচ্ছে ভাইয়া কোশ্চেনগুলো কত লাইন করে লিখবো, 2 লাইন করে লিখবো, না 1 লাইন করে লিখবো, না 3 লাইন, না 4 লাইন, কি দেখো এটা সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি 3 থেকে 4 লাইন করে লিখবা। সবচেয়ে বেস্ট হচ্ছে 3 থেকে 4 লাইন করে লেখা। এই 3 থেকে 4 লাইন করে যদি লেখো, তাহলে তুমি প্রতিটা প্রশ্নে যদি কারেক্ট লেখো, ইনশাল্লাহ স্যার 3 মার্কস করে দিবে। তুমি 15তে 15 পাওয়ার পসিবিলিটি রয়েছে। তুমি যদি 3 থেকে 4 লাইন করে লেখো, তাহলে ইনশাল্লাহ 15তে 15ই পাবা। আর যদি এমন কোনো কোশ্চেন থাকে যে তোমার 2 লাইনই শেষ হয়ে যাচ্ছে, সেটা হিসাব আলাদা। এখন তোমরা যে ভুলটা করো, ধরো যে আসছে, আমি নেলসন ম্যান্ডেলা থেকে বলি যে রেস ডিসক্রিমিনেশন বলতে কি বুঝো, এটা তোমার চলে আসছে। এখন তুমি জাস্ট সেটা লিখে দিলা 1 লাইনে, যে রেস ডিসক্রিমিনেশন এটা লিখেই তোমার চলে যাও। এখন ভাই তোমার বুঝতে হবে যে রেস ডিসক্রিমিনেশন আসলে কই থেকে দিয়েছে। এটা দিয়েছে নেলসন ম্যান্ডেলা থেকে। তাহলে নেলসন ম্যান্ডেলায় রেস ডিসক্রিমিনেশনের সাথে সম্পর্কটা কি, এর রিলেশনটা কি? এই রিলেশনটা তোমাকে এখানে 2 লাইনে ইলাবোরেট করতে হবে। এই যে 2 লাইনে ইলাবোরেট করলা, 4 লাইন হয়ে গেল, তুমি 3 মার্কস এখানে অনায়াসে পাবা। তার মানে কি, তোমাকে যে ওয়ার্ডই দেখ বা যে কোশ্চেনই দেখ, সেই কোশ্চেন তোমায় ফার্স্টেই ক্যাপচার করতে হবে, যেটা কোন প্যাসেজ থেকে দিয়েছে। যে প্যাসেজ থেকে দিবে সেই প্যাসেজের সাথে রিলেশনটা কি, এই রিলেশনটা তোমাকে অবশ্যই এখানে আইডেন্টিফাই করে লিখতে হবে। অযথা বাড়তি কথা লেখা যাবে না। তুমি আউট অফ দ্য কনটেক্সট লিখে কোনো লাভ নেই, তখন আর বরং মার্কস তোমার কমবে। আউট অফ দ্য কনটেক্সট কখনোই লিখবা না, আবল তাবল ওগুলো কোনো রকমের লেখা যাবে না। জাস্ট তুমি এটা সংজ্ঞা বা যেটা বলছে সেটা লিখবা, লিখে এটার সাথে কোন প্যাসেজের কোথায় মিল রয়েছে বা এটার কোথায় অমিল রয়েছে, এই জিনিসটা এখানে একটু করে ইলাবোরেট করে দিবা। 1-1.5 লাইন বা 2 লাইন ইলাবোরেট করে দিলা, তোমার 3-4 লাইন হয়ে গেল, তুমি একটা ফুল মার্কস পেয়ে যাবা। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের জন্য আমার সাজেশন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কোনগুলো পড়বো, কোন প্যাসেজগুলো বেশি করে পড়বো? তোমার যে 3 স্টার যেগুলো রয়েছে, এই 3 স্টারগুলো ভাইয়া বেশি করে পড়ো, ইনশাল্লাহ তোমার কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। ইনশাল্লাহ তুমি কমন পাবা ইনশাল্লাহ। আর ড্রিমটা তুমি কেন বেশি করে দেখবা সেটা আমি বলতেছি, একটু পরেই বলতেছি, বুঝতে পারবা যে কেন বেশি করে দেখতে হবে। এরপরে আমরা সুন্দর একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে যে তোমার ফলো চার্ট, তাই না? ফলো চার্ট তোমার 2 নম্বরে, তোমার 2 নম্বরে থাকে ফলো চার্ট। এই 2 নম্বর ফলো চার্টটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ তোমরা এখানে অনেকেই অনেক কিছু জানতে চাও। এখন এই ফলো চার্টটা সম্পর্কে আসলে কি বলার আছে? দেখো, এই ফলো চার্ট মূলত তোমার একটা ওখানে করে দেয়া থাকে। সেটা কীরকম? সেটা এই রকম 1 নাম্বার দিয়ে এখানে করে দেয়া থাকলো। এখন তোমাকে যেটা লিখতে হয়, যে 2 নাম্বার গ্যাপ দেওয়া থাকবে, তারপর আবার এইরকম গ্যাপ দেওয়া থাকে, এরকম 6টা গ্যাপ দেওয়া থাকে, তাই না? 5টা গ্যাপ দেওয়া থাকে, এবং যেটা করে দেওয়া থাকে সেটার সহ 6টা। এখন এটা লেখার নিয়মটা কি? আমি বলবো যে এই টপিকে মার্কস পাওয়া বা তোমার এই টপিকে ফুল মার্কস ক্যারি করা সবচেয়ে ইজি। তুমি এই টপিকে সবচেয়ে ইজিলি মার্কসটা ক্যারি করতে পারবা। কেন?
কারণ হচ্ছে তোমার যে এখানে অ্যান্সার দেয়া থাকে সেই অ্যান্সারের ফ্লো ধরেই তোমার বাকি অ্যান্সারগুলো লিখতে হয়, এই জন্য কিন্তু নাম হয় ফ্লো চার্ট, তাই না? ফ্লো চার্ট। এখন তোমাকে যেটা আমি বলবো, যে রুলসগুলো তোমাকে বলবো, দেখো যেভাবে একটি করে দেয়া থাকবে, তোমার ধরো এটা জিরান্ডে আছে, ধরো এটা জিরান্ডে আছে, তাহলে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করে দেয়া আছে, এটা যদি ভার্বের সাথে আইএনজি করে দেয়া থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে বাকি যে পাঁচটা করবা সেই পাঁচটা তোমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে। যদি না করো তাহলে কিন্তু ভাই ভুল হয়ে যাবে, তাহলে অবশ্যই ভুল হবে। এটা খুবই মাথায় একদম ঢুকাই নাও, একদম মানে কি বলবো, যে একদম ভিতরে ঢুকাই নাও, যে ফার্স্টটা যেরকম ভাবে করে দেয়া থাকবে, যে ওয়েতে থাকবে, যে রুলসে ফার্স্টে থাকবে, তারপরের পাঁচটা সেম ওয়েতে হবে। তুমি যদি একটু বিপরীতে চলে যাও বা একটু চেঞ্জ করো, তোমার সেটাই ভুল হয়ে যাবে। এখানে কোনো রকম চেঞ্জ করা যাবে না, যে ওয়েতে থাকবে সেই ওয়েতে তুমি করে নিবা। এরপরে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন যে ভাই বক্স করে লিখবো না এমনিতে লিখবো, লাইন করে লিখবো। এখানে তোমাকে মনে রাখতে হবে যে ফার্স্টেটা তারা কিভাবে করে দিয়েছে, বক্স করে। অতএব তুমি পরে যতগুলো করবে সবগুলো তোমাকে বক্স করে লিখতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে এই অ্যারো চিহ্নটা অবশ্যই দিতে হবে। এখন তোমরা এইভাবে লিখতে পারো, অনেকে আছে নিচ দিয়ে লেখো এইভাবে, তাই না? যেভাবেই লেখো তোমার দুইটা ওয়ে কারেক্ট হবে, পাশাপাশি অথবা নিচে, কিন্তু তোমাকে অ্যারো চিহ্ন দিতে হবে। তুমি যদি ফুল কারেক্ট করে আসো কিন্তু অ্যারো চিহ্ন না দাও, তোমাকে স্যার কিন্তু মাইনাস দিয়ে দিবে। কেন দিবে? কারণ হচ্ছে এটা ফলো চার্ট। এখন তুমি এই ফলো চার্টটা কিভাবে বোঝাচ্ছ, এই যে ফলো মানে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, অ্যারো চিহ্ন তোমরা বোঝাচ্ছি ফলো চার্ট। যার কারণে তোমার অ্যারো চিহ্ন যদি না থাকে তোমার অবশ্যই এখানে তোমার মার্ক কাটা হয়ে যাবে। এরপরে হচ্ছে যে তুমি এখানে ফার্স্টে তুমি মেন ভার্ব পাবা না, তুমি সাধারণত ফার্স্টেই ওখানে কোনো সময় মেন ভার্ব পাবা না, তাহলে কি ভার্ব পাবা? অক্সিলারি ভার্ব থাকতে পারে, যেমন অক্সিলারি ভার্ব থাকতে পারে, অক্সিলারি ভার্ব থাকতে পারে। এরপর হচ্ছে মডাল ভার্ব থাকতে পারে, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব। এরপরে হচ্ছে জিরান্ড থাকতে পারে, এরপর হচ্ছে পার্টিসিপল থাকতে পারে, ঠিক আছে? এরপর পার্টিসিপল মানে তোমার এই জিনিসগুলো বেশি থাকতে পারে। এরপর হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভটা দিয়ে অনেক সময় আসে, মানে একটু বেশি আসে বলা চলে। ইনফিনিটিভ, এই যে এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। এখন তাহলে তুমি বলতে পারো যে ভাই জিরানটা কি, অনেকেই জানো না, তোমাদের কাছ থেকে একটু টাইম নিচ্ছে এই জিনিসগুলো একটু তোমাদেরকে বলে দিই, কারণ তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য দেখো, জিরানটা হচ্ছে, জিরানটা একটু পর লাগবে, আমরা যখন উইথ ক্লু এবং উইদাউট ক্লু পড়বো তখন জিরানটা আলোচনা আসবে, যার কারণে আমি একটু আগেই তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, জিরানটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কে যখন আমরা আদর করে নাম দেই, যে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন এটা আদর করে নাউন হয়ে যায়, যখন নাউন হয়ে যায় এবং সেই নাউনের কাজটা কি হয়, নাউনের কাজটা হয় বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়া। অর্থাৎ বাক্যে ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ হয়, অর্থাৎ নাউনের কাজ করে, সেটাকে আমরা বলি জিরান। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি জিরান। তাহলে যদি তোমার ফলো চার্টে ফার্স্টে ভার্ব প্লাস আইএনজি এবং তুমি যদি বুঝতে পারো সেটা সাবজেক্ট বা অবজেক্টের কাজ করতেছে অর্থাৎ নাউন, তাহলে তুমি বুঝবা জিরান, পরের পাঁচটা তোমাকে জিরান দিয়েই করতে হবে। এবং এখানে যেটা ধরো তোমার এই ফার্স্টেরটা যেটা কোশ্চেনে করে দেওয়া আছে, যেটা কোশ্চেনে করে দেওয়া আছে, কোশ্চেন একটা করে দেওয়া থাকবে, সেই কোশ্চেনটা ধরো 4 নাম্বার লাইন, 4 নং লাইন থেকে ফার্স্টটা দিছে, তাহলে তুমি প্রথম যে তিনটা, সেই তিনটা তোমার ওখানে মাইনাস, তোমার তিনটাতে কোনো দেখার প্রয়োজন নাই, প্রথম 3 লাইন তোমার দেখারও প্রয়োজন নাই। যেহেতু 4 নাম্বার লাইন থেকে শুরু করছে, তুমি 5 থেকে খোঁজা শুরু করবা, 5, 6, 7, 8 এইভাবে খোঁজা শুরু করবা, মানে 5 নাম্বার লাইন থেকে তখন তুমি সার্চ করা শুরু করবা তোমার কি কিওয়ার্ড রয়েছে ওখানে, তুমি কি দিয়ে শুরু করবা। কিন্তু 4 নাম্বার লাইন থেকে শুরু করলে ফার্স্টের 3 লাইন তোমাকে আর দেখতে হবে না। এরপরে পার্টিসিপল, পার্টিসিপল যদি আমরা একটু দেখি, যে এটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা কাজ করে কিসের মতো, এটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। আর অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা, নাউনকে মডিফাই করা, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সরি তাহলে সেটা পার্টিসিপল হয়ে যায়। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ নাউনকে মডিফাই করে, সেটা পার্টিসিপল, আমরা বুঝতে পারলাম। এবং ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে সবচেয়ে ইজি, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের
বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে ইনফিনিটিভ। টুর পরে কখনোই তোমরা ভার্বের সাথে আবার দেখিও না, পাস্ট করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে ইনফিনিটিভ। এই বিষয়গুলো তোমাদের একটু জানা রাখতে হবে। হ্যাঁ, যদি জানা না রাখো তাহলে দেখা যাইতে পারে যে ফ্লো চার্ট আসছে তুমি জানো কিন্তু তুমি লিখতে পারতেছো না, এইরকমটা যাতে না হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্লো চার্টটা আসলে কিভাবে লিখবো, এটা আশা করি যে তোমরা বুঝতে পারছো, তাই না? এই ফলো চার্ট নিয়ে আশা করি আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। যদি কোনো রকমের প্রবলেম থাকে, হ্যাঁ এখানে একটা বিষয় বলে রাখি যে তোমার ফলো চার্টে মাঝে মধ্যে দেওয়া থাকতে পারে যে একটা প্যাসেজ দেওয়া থাকলো, এখন সেই প্যাসেজের স্পেসিফিক কিছু বর্ণনা ওখানে করে দিতে পারে ওরা, যে তোমার ধরে এডুকেশন দিয়ে আসছে, যে এডুকেশনের যে প্রবলেমগুলো কি কি, সেই এডুকেশনের প্রবলেমগুলো কি কি, মানে কিসের জন্য মানুষরা এডুকেটেড হতে পারে না, সেই বিষয়টা ওখানে দিতে পারে যে তুমি এই বিষয় নিয়ে তোমার ফলো চার্ট তৈরি করো। তখন তুমি যে এডুকেশনের উপকারিতা ওখানে লিখলে হবে না, এই বিষয়টা একটু মাথায় রাখবা ফলো চার্টের ব্যাপারে। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সামারি। তোমাদের সামারিতে তোমাদের আল্লাহর রহমতে 10 মার্কস রয়েছে। কয় মার্ক? 10 মার্কস রয়েছে। 3 নাম্বারে হচ্ছে সামারিতে 10 মার্কস রয়েছে। এখন সামারি লেখার আসলে নিয়মটা কি? তোমাদের সামারি তোমরা সবাই লিখতে পারবা, এবং তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করো যে সামারিগুলো একটু বেশি ইলাবোরেট করে লেখার ট্রাই করো। এখন এই ইলাবোরেট করে ট্রাই করলে কি হয় যে তুমি তোমার নিজের দিক থেকে স্যাটিসফাইড হও, কিন্তু তোমার যে টিচার খাতাটা কাটবে, যে টিচার খাতাটা দেখবে, তার মনের মধ্যে একটা বিষ তৈরি করো তুমি। কেননা কারণ তোমার এই সামারিটা বলছে যে সারমর্ম। বাংলা পরীক্ষা সবাই দিয়ে আসছি, সবাই জানিস যে সারমর্ম, সারাংশ এগুলো কি। এখন সেই সামারিটা হচ্ছে সেম ব্যাপার, যে তোমার এখানে 15 থেকে 16 লাইন দেওয়া থাকতে পারে একটা প্যাসেজে। এখন একটা প্যাসেজ ধরো জয়নুল আবেদিন বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই বিষয়গুলো, বা হচ্ছে তোমার যে কোনো একটা টপিক নিয়ে ওখানে দেয়া থাকলো, এখন সেই টপিকটাকে তোমার বলছে সামারাইজ করতে, তাই না? সামারাইজ করতে। এখন লেখার যেটা নিয়ম সেটা হচ্ছে আমি বলবো যে 1/3 অফ দ্য প্যাসেজ, 1/3 অফ দ্য প্যাসেজ, 1/3 অফ দ্য প্যাসেজ মানে হচ্ছে যে তোমার প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখবি। তুই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখবি। 3 ভাগের 1 ভাগ বলতে কি বোঝে? 15টা লাইন দিয়ে আছে, তোরা 5টা লাইনে শেষ করবি, এটা হচ্ছে 1/3। আর যদি এটাও বুঝতে প্রবলেম হয় তাহলে 5 থেকে 6 লাইনে সামারি শেষ করতে হবে, এর বেশি করা যাবে না। এর যতটা বেশি হবে ততটা করে মার্কস কমবে, এজন্য 5 লাইনের মধ্যে শেষ করার সর্বোচ্চ ট্রাই করবি। এবং এই 5টা লাইন কিরকম হবে? তোরা খুবই ইজি ওয়েতে লিখবি, ইজি ওয়েতে। খুব প্যারা নেওয়ার দরকার নাই যে আমি আহামরি কঠিন করে না লিখলে আমাকে মার্কস দিবে না, এটা সেটা এত কিছু ভাবার কিচ্ছু নাই। তুই জাস্ট ইজি ওয়েটা তোর মাথায় যেগুলো আছে সেইভাবে 5টা লাইন লিখে দিয়ে আয়, তাহলেই হবে। এখন স্টাইলটা কি হবে? স্টাইলটা হবে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। তোরা 5টা লাইনে একবারে শেষ করবি, এবং এখানে লিখে দেই একটু যাতে তোদের সুবিধা হয়, টাইম বেশি লাগলেও। প্যারাগ্রাফ স্টাইলে হবে, এবং হচ্ছে এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে, এগুলোতে আবার প্রশ্ন করা যাবে না। এগুলো কিসে হবে? এগুলো হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এবং এখানে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, নো এক্সাম্পল। কারণ আমাকে বলছে সামারাইজ করতে, আমি যে এবার এক্সাম্পল দেই, বা আমি যদি বলি যে সে বলেছিল এটা করলে এটা হয়, মানে আমি কোটেশন নিয়ে আসলাম, এইরকম জিনিসগুলো করা যাবে না, নো এক্সাম্পল। এরপর হচ্ছে যেটা বললাম যে কোনো কারো কথা আবার আমি যেভাবে বলি সে বলেছিল তাই এটা হয়েছে, এরকমভাবে কোনো সেন্টেন্স ওখানে লেখা যাবে না। এবং হচ্ছে আরেকটা কথা যেটা বললাম যে নো কোয়েশ্চন। তোরা অনেকেই সামারির মধ্যে কোশ্চেন করে ফেলিস, যে প্রশ্ন। তোর তো বাবা এখানে প্রশ্ন চাই নাই, তোর চাইছে সামারাইজ করতে, তাই কোনো সময় প্রশ্ন করা যাবে না। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট লাইন যেটা, স্টার্ট ইয়োর ওন লাইন, স্টার্ট ইয়োর ওন লাইন। ফার্স্ট যে লাইনটা হবে সেটা তোর নিজের মাথা থেকে বের করতে হবে, সেটা এই প্রশ্ন বা অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে সেই লাইন নিয়ে আসলে হবে না। ফার্স্ট যেটা হবে স্টার্ট ইয়োর ওন লাইন, যাতে স্যার বুঝতে পারে যে তুই লিখতে পারিস, তোর ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তোর মাথায় কিছু না কিছু আছে, এই জন্য স্টার্ট ইয়োর ওন লাইন। এবং আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে নট ডিরেক্টলি কপি ফ্রম দ্য প্যাসেজ, নট directly copy from the
প্যাসেজ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডিরেক্টলি প্যাসেজ থেকে কপি করা যাবে না, কোনো সময় ডিরেক্টলি প্যাসেজ থেকে কপি করা যাবে না, তাহলে এতে একটা ব্যাড ইফেক্ট পড়ে। স্যার তখন বুঝতে পারে যে তুই প্রশ্ন দেখে দেখে লিখছিস, এখন তোকে বলছে যে 4-5 লাইনে শেষ করতে, কিন্তু তুই প্রশ্ন থেকে ঘুরাই পেঁচে লিখছিস, তখন মার্কসটা কমে যায়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে সামারির একদম মেন থিম। এখন অনেকেই তোরা বলতে পারিস যে সামারি ভাইয়া একটা রুলসে কি শেষ করা যায়, অনেকেই পড়ে যে এক রুলসের সব সামারি। আমি বলবো যে এই রকম শেখা তোর দরকার নাই, কারণ এটা এক্স্যাক্ট ওয়ে না। এখন তুই পড়ছিস একটা সামারি, তোর আরেকটা সামারি চলে আসতে পারে, সেই সামারি কি সেম ওয়েতে হবে? কখনোই সেম ওয়েতে হবে না। এবং লাস্টে যেটা করবি তোরা 6 নম্বরে, সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন, এর একটা কনক্লুশন দিতে হবে। যদি ভালো দিক নিয়ে হয়, যেমন দুর্নীতি, এখন এই দুর্নীতিটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, বা এর একটা কনক্লুশন আসবে, সেই কনক্লুশনটা নিজের একটা ভাষায় এক লাইনে একদম লাস্ট লাইনে শেষ করতে হবে, তাহলে একটা সুন্দর একটা সামারি তৈরি হলো। এবং এই সামারিটা যে তৈরি হয় এইভাবে যদি লিখতে পারিস, তাহলে আমি আশা করব যে ইনশাল্লাহ স্যার এখান থেকে 8-9 মার্কস দিয়ে দিবে, এর কম দিবে না। 8-9 মার্কস অবশ্যই দিয়ে দিবে। কিন্তু এই যে এই ভুলগুলো করবি না, যে একবারে পুরো পেজ লেখার দরকার নাই, যে 10 মার্কস পুরো পেজ লেখার দরকার নাই, খুব হার্ড ওয়েতে লেখার দরকার নাই। হার্ড ওয়েতে লিখতে গেলে ভুল বেশি হবে। তোরা কানেক্টরস ইউজ, এখানে কানেক্টরস বা কনজাংশন ইউজ করতে পারিস। এরপর হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে হবে, একটা প্যারাতেই শেষ হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। হ্যাঁ, অ্যাসার্টিভ থাকবে, বেশি নেগেটিভ সেন্টেন্স সাধারণত আসে না এইভাবে। এবং নো এক্সাম্পল, নো কোট, এবং হচ্ছে নো কোয়েশ্চেন সেন্টেন্স, মানে কোনো রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে ইউজ করা যাবে না। এবং স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অনেকে আছে যে ডিরেক্ট লেখে দ্য সামারি রিটেন অ্যাবাউট, সরি দ্য প্যাসেজ রিটেন অ্যাবাউট ড্যাশ, মানে যেটা নিয়ে বলছে, তাহলে তো এক লাইনে সামারি হয়ে গেল। সেই লাইনটা এভাবে না লিখে তোর নিজের লাইনে এটা স্টার্ট করতে হবে, স্টার্ট ইউর ওন লাইনে। এবং নট ডিরেক্টলি কপি ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ডিরেক্ট কপি করে এখানে কোনো সময় বসাই দেওয়া যাবে না। এবং লাস্টে যেটা, এগুলো লেখার পরে 4 লাইন হয়ে গেল, এই 4 লাইন হওয়ার পরে আমরা সুন্দর করে একটা কনক্লুশন দিয়ে দেবো, 1 লাইনে বা 1.5 লাইনে একটা কনক্লুশন দিব। তাহলে এইভাবে লিখলে আমি আশা করবো যে 8 থেকে 9 মার্কস অবশ্যই তোরা পাবি। তো আশা করি যে সামারি বোঝা গেছে। এরপরে আমরা চলে যাব সুন্দর কি উইথ ক্লু এবং উইদাউট ক্লু। এই উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে প্রায় 15 মার্কস রয়েছে। উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে 15 মার্কস রয়েছে। এখন এই 15 মার্কস আমরা কীভাবে কারেকশন করবো, কীভাবে আমরা লিখলে বা কীভাবে পড়ে গেলে আমরা এখানে কমন পাবো। এই উইথ ক্লু উইদাউট ক্লু কমন দেওয়া খুবই টাফ, যে এখানে আমি যা বলে দিব সেখান থেকে যে আসবে এরকমটা ভাবা আসলে বোকামি। তবে তোদের জন্য এই যে কিছু বোর্ড আমি দাগিয়ে দিব ইনশাল্লাহ। এই ক্লাস শেষে সামনে আরেকটা ক্লাস আসবে, সেই ক্লাসে আমি তোদের জন্য কিছু সাজেশন দিয়ে দিব। এই সাজেশনগুলো তোরা ইনশাল্লাহ আজকে এগুলো প্র্যাকটিস করে কালকে আমার সাজেশন অনুযায়ী পড়বি, আল্লাহর রহমতে কমন পেলেও পেতে পারিস। যদি আল্লাহ সহায়ক হয় ইনশাল্লাহ কমন চলে আসবে। এখন এই উইথ ক্লু এবং উইদাউট ক্লু আমরা একটু করে দেখব। উইথ ক্লু এবং আরেকটা হচ্ছে উইদাউট ক্লু, এই দুইটা থেকে এখানে টোটাল 15 মার্কস রয়েছে। এখন এই 15 মার্কস কিভাবে কালেক্ট করা যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা। এই 15 মার্কস কালেক্ট করার জন্য যেটা ফার্স্টে জানতে হবে, এখন মাথাটা ঘুরে গেলে কিছু করার নাই, ফার্স্টে যেটা জানতে হবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে কি কি জানতে হবে? বেসিক, ফার্স্টে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে ভার্ব। পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এছাড়াও জানতে হবে নাউন, প্রোনাউন। তাহলে তোরা বলতে ভাই এই জিনিসগুলো জানলেই হয়ে যাবে? আরো বেশ কিছু জিনিস আছে বাবা, কারণ তোকে 15 মার্ক, তোর মুখ এই তথ্যপাটা দেখে তোর 15 মার্কস দিবে না, তোকে অবশ্যই পড়তে হবে। যারা এতদিন পড়িস না নিজের এখন নিজে কুড়াল মার, আমার এছাড়া কিছু বলার নাই। পার্টস অফ স্পিচের মধ্যে তাহলে আমাদের কি জানতে হবে? এখন এগুলো আমি হালকা করে আলোচনা করে দেই, জাস্ট তোদের রিভিশনের মধ্যে, এবং যারা পড়িস নাই তোদের যাতে একটু করে পড়া হয়ে যায়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি? অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে যে এটা মডিফাই করবে, কাকে মডিফাই করবে? নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে। কাকে মডিফাই করে? নাউন। তুই মেনলি নাউনকে মনে রাখ, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। নাউন এবং প্রোনাউনকে কি করবে? মডিফাই করবে। কে মডিফাই করবে? হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, এটা মনে রাখবি। কেননা
তোর এই উইথ ক্লু এবং উইদাউট ক্লুর ক্ষেত্রে অনেক সময় চলে আসে। তখন আমরা যদি না জানি যে নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ বসতে পারে, তাহলে আমাদের মাথা ভনভন করে ঘুরবে, কিন্তু অ্যান্সার বের হবে না। এবং তোর এই উইথ ক্লু এবং উইদাউট ক্লুর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে দিই, এই জিনিসটা নিয়ে তোদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। উইথ ক্লুর ক্ষেত্রে ঠিক আছে, উইথ ক্লুর ক্ষেত্রে অ্যান্সার মিলবে, তোর পাশে যে ফ্রেন্ড বসছে বা তোর পিছনের সামনে যে ফ্রেন্ড বসছে এর সাথে তোর অ্যান্সার মিলতে পারে। কিন্তু উইদাউট ক্লুর ক্ষেত্রে অ্যান্সার নাও মিলতে পারে। কারণ উইদাউট ক্লু, যেমন হি বট আ ড্যাশ কার, এই সেন্টেন্সটা ধর তোর এবার পরীক্ষায় চলে আসছে যে হি বট আর ড্যাশ কার। এখন এখানে হচ্ছে উইদাউট ক্লু, কারটা কি, কারটা হচ্ছে নাউন, সবাই জানিস যে কারটা হচ্ছে নাউন। এখন এই নাউনের পূর্বে কি বসবে, এই যেমন পড়ালাম যে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে একে বর্ণনা করে। এখন অ্যাডজেক্টিভ কি কি হতে পারে, তুই বলতে পারিস হি বট আ রেড কার, সে কি কিনেছে, একটা লাল গাড়ি কিনেছে। বা আরেকজন বলতে পারে হি বট আ নিউ কার। দেখ, দুইটা অ্যান্সার হয়ে গেছে। অর্থাৎ উইদাউট ক্লুর ক্ষেত্রে কোনো সময় যদি অ্যান্সার না মিলে, কারণ তোরা অনেকেই সামন পিছনের ডিকশনারিতে দেখা দেখি করিস, তাই না? এই সামন পিছনের ডিকশনারি যদি না মিলে কিচ্ছু করার নাই, মাথায় কোনো রকম পেন নিবি না। কারণ হচ্ছে উইদাউট ক্লুর ক্ষেত্রে অ্যান্সার অনেকগুলো হতে পারে, এটা নিয়ে পেন নেওয়ার কিছু নাই। কিন্তু উইথ ক্লুর ক্ষেত্রে অ্যান্সার একটাই হবে, যেটা তোর ওখানে দেয়া আছে। তাহলে অ্যাডজেক্টিভ জানলাম যে আমরা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করে। সেম ভাবে অ্যাডভার্ব কি, দেখ অ্যাডভার্ব জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মূলত মডিফাই করে, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ অন্য আরেকটা অ্যাডভার্ব কিন্তু অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে এবং হোল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। হোল সেন্টেন্স মানে পুরো সেন্টেন্সটাকেও এ মডিফাই করতে পারে। অ্যাডভার্বের পাওয়ারটা অনেকটা বেশি, ঠিক আছে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা পুরো সেন্টেন্সটাকে অ্যাডভার্ব নিজেই মডিফাই করতে পারে। এটা বেশি করে মাথায় রাখবে, যাতে মাথায় অল টাইম ঘোরে। এবং ভার্ব, এখন এই ভার্বের মধ্যে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জিরান্ড পার্টিসিপল। অলরেডি আমি বলে দিচ্ছি, জিরান্ড পার্টিসিপল অলরেডি বলে দিচ্ছি, এই জন্য বলে দিয়েছিলাম যে একটু পরেই লাগবে। জিরান্ড পার্টিসিপল অলরেডি আমি বলে দিছি, তাই না? এরপরে চারটা যেটা লাগবে ইনফিনিটিভ। ইনফিনিটিভকে কিন্তু বলে দিছি, ইনফিনিটিভটাও বলে দিছি। এখন এই পার্টিসিপলের মধ্যে পার্টিসিপল তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। মানে পারফেক্ট পার্টিসিপল থেকে তোদের সাধারণত আসে না। পারফেক্ট পার্টিসিপলটা কি, ওই যে হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা থেকে সাধারণত তোদের আসে না ওরকম। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে, আইএনজি যোগ হবে, সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপল সেটা হবে ভি2। ভাইয়া আপনি তো বললেন যে পার্টিসিপলের সাথে আইএনজি হয়, তাহলে পাস্ট পার্টিসিপল ভি2 কেন? এটা দেখ, পাস্ট ফর্মের সাথে কখনো আইএনজি যুক্ত হতে পারে না। এই জন্য পাস্ট পার্টিসিপল যেটা সেটা ভি2, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এই কারণে এটা পাস্ট পার্টিসিপল। আশা করি তোরা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এগুলো বুঝতে পারছিস। এখন আমরা ছোট করে আর কিছু জিনিস দেখব। এই জিনিসগুলো কিন্তু তোর উইথ ক্লুর ক্ষেত্রে খুবই লাগবে। হ্যাঁ, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখ, হয়তোবা দেখতে বিরক্ত লাগলেও একটু জোর করে দেখ, তাহলে তোর কাজে দিবে। প্রোনাউনের মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই যে প্রোনাউনের মধ্যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিলেটিভ, ইন্টারোগেটিভ। দেখ, প্রোনাউনের মধ্যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ। এখন এই রিলেটিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, মানে এরা সুন্দর রিলেশন করে। তোরা যে প্রেম ভালোবাসা বলে, সেই প্রেম ভালোবাসা এই ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে আছে। সেটা কি, ইন্টারোগেটিভ প্রোনাউন যতগুলো, সেখান থেকে আবার কিছু কিছু আছে যেগুলো রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউনটার কাজ কি, রিলেটিভ প্রোনাউনটার কাজ হচ্ছে যে বাক্যের মাঝে বসে দুইটার মধ্যে সম্পর্ক ক্রিয়েট করে। এদের কাজটাই কি, রিলেশন ক্রিয়েট করা। এবং ইন্টারোগেটিভের যেটা, সেটা হচ্ছে ওই ডাব্লুইস ওয়ার্ডগুলো, কোন ওয়ার্ড, ডাব্লুইস ওয়ার্ডগুলো বাক্যের ফার্স্টে বসে, কোথায় বসে, বাক্যের ফার্স্টে বসে
প্রশ্ন তৈরি করে, তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন ডিস্ট্রিবিউটিভ মানে বন্টন করা। ডিস্ট্রিবিউটিভ মানে কি? বন্টন করা। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে কি বল? ডেমনস্ট্রেটিভ মানেও তোরা জানিস। যাই হোক, এই ডিস্ট্রিবিউটিভ এবং ডেমনস্ট্রেটিভ এগুলো থেকেও তোর উইথ ক্লু এবং উইদাউট ক্লু অনেক চলে আসে। যে অনেক সময় থাকে উইদাউট ক্লুতে দিস দিস ইউজ করা হয়, দ্যাট ইউজ করা হয়, এভরি ইউজ করা হতে পারে, তাই না? এই যে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে। প্রোনাউনটা তোরা ভালো করে দেখবি এবং এটার কাজ কি, নাউন এবং প্রোনাউনটার কাজ কি, এটা ভালো করে জেনে যাবি। নাহলে উইদাউট ক্লুর ক্ষেত্রে তোর আবার মাথার মধ্যে একটু গোলমাল সৃষ্টি হতে পারে। নাউন আর প্রোনাউনের কাজ হচ্ছে বাক্যে সাবজেক্ট অথবা অবজেক্ট হওয়া। কি? সাবজেক্ট অথবা অবজেক্ট হওয়া, এটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের কাজ। এখন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যখন এই রিলেটিভ প্রোনাউন পড়া হবে তখন এই কোশ্চেনটা চলে আসে, অ্যান্টিসিডেন্ট। এবং এই জিনিসটা তোর উইদাউট ক্লু বা উইথ ক্লুর ক্ষেত্রেও অনেকটা ভুল হতে পারে। তোরা যদি না জানিস তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু মিশিয়ে নিচ্ছি। It is she who dash done the work. দেখ, it is she who dash done the work. এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে WH ওয়ার্ড আছে, এটা বাক্যের মাঝে বসে সম্পর্ক ক্রিয়েট করছে, যার কারণে আমরা এটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের আগে দেখবি ছোট্ট করে আরেকটা পার্সন বা সাবজেক্ট, যেটাই তোরা বলিস, সেটা দেয়া থাকবে। সেই নাউন মানে সেই নাউনটাকে মেন কি হচ্ছে, সেই নাউনটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সেই নাউনটা কি? সেই নাউনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবং এই অ্যান্টিসিডেন্টটার অনুযায়ী ভার্বটা হবে। অ্যান্টিসিডেন্টটা অনুযায়ী ভার্ব হবে, WH ওয়ার্ড অনুযায়ী ভার্ব হবে না। আমরা কি WH ওয়ার্ড দেখে ভার্ব বসাই। এই জন্য মাঝে মধ্যে দেখতে পারি যে হুর পরে এম বসছে। আমি যদি বলতাম যে ইট ইজ আই হু ড্যাশ, তখন কিন্তু এই আয়ের পরে কি, সরি, এই হুর পরে কি বসতো? এম। কিন্তু এটা শুনতে একটু মানে কিরকম যেন লাগে, একটু অদ্ভুত টাইপ লাগে যে হুর পরে এম বসে, এটা কিরকম এটা। কিন্তু আসলে এটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে, যার কারণে এখানে অ্যান্টিসিডেন্ট যা থাকবে সেই হিসেবে আমরা ভার্ব বসাবো। যেহেতু এটা শি, বলতে পারি যে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আর যদি এখানে থাকতো আই, তাহলে যে আই হু এরপরে যে ড্যাশটা আসতো এখানে কিন্তু এম হয়ে যাইতো, তাই না? আই হু এম, আসলে এই আয়ের কারণে এম বসে। এটা অ্যান্টিসিডেন্টটা একটু মাথায় রাখবে যে উইদাউট ক্লুর মধ্যে যে চলে আসে, যে রিলেটিভ প্রোনাউন চলে আসছে, এই রিলেটিভ প্রোনাউন চলে আসার পরে যে এরকম ড্যাশ আসে, সেটা একটু বুঝে শুনে বসাবি যে সেই রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্টটা কি আছে, সেই অ্যান্টিসিডেন্টটা দেখে অবশ্যই ভার্ব বসাবি। আমি আশা করি বুঝাইতে পারছি, তাই না? আর বুঝাইতে না পারলেও তো এখন কিছু করার নাই, তোদের হাতে টাইম নাই বললেই চলে। এরপর হচ্ছে দেয়ার অথবা ইট। দেয়ার অথবা ইট, দেয়ার অথবা ইট দ্বারা এই ইন্ট্রোডাক্টরি যদি দেয়া থাকে, তোরা দেয়ার অথবা ইট দেখে কখনোই ভার্ব বসাবি না। দেয়ার অথবা ইট দেখে ভার্ব বসাবি না। দেয়ার অথবা ইটের পরে দেখবে একটা সাবজেক্ট দেয়া থাকবে। দেয়ার অথবা ইটের একটা বা দুইটা ওয়ার্ড পরেও থাকতে পারে, বা দেয়ার অথবা ইটের একটা ওয়ার্ড পরেও থাকতে পারে। যে সাবজেক্টটা দেয়া থাকবে এর পরের সাবজেক্ট, এর পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেয়ার অথবা ইটের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এরপরে দেখ, এরপরে হচ্ছে ইউজ টু। ইউজ টু এর পরে V1, ইউজ টু এর পরে V1। কিন্তু ইউজ টু এর সাথে মাঝে মধ্যে কি হয়, যখন এম ইউজ টু, অর্থাৎ বি ইউজ টু, আমি যে বলি বি ইউজ টু, বি ইউজ টু, এই জিনিসটা মনে রাখবি। বি ইউজ টু হলে কিন্তু আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না, এটা সব সময় তোর মাথায় রাখবি। আরেকটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, সেটা তো বলছি তাই না? ইনফিনিটিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটিভ একটু ভালো করে মাথায় রাখবি, এটা একদম মনে রাখবি, ইনফিনিটিভ। আর লাস্ট যেটা আমি বলবো প্রিপোজিশন। তোরা প্রিপোজিশনটা মনে রাখবি। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড আসে, যে প্রিপোজিশন আছে এরপর একটা ওয়ার্ড, এরপরে ফুল স্টপ, আর কিচ্ছু নাই, তাহলে তুই মাথায় একদম ঢুকাই নে যে প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড বলতে সেই একটা ওয়ার্ড হচ্ছে শুধুমাত্র নাউন। অর্থাৎ তোকে সেখানে নাউন বসাতে হবে। প্রিপোজিশনের একটা মাত্র ওয়ার্ড, সেটা কি হয়? সেটা নাউন হয়, সেটা নাউন হয়। এরকম আর কিছু রুলস আছে। দেখ, তুই যদি আর্টিকেল দেখতে পারিস যে আর্টিকেল আসছে,
আর্টিকেলের পরে ড্যাশ দেওয়া আছে এবং তারপরে কিছু নাই, তাহলে বুঝতে হবে যে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, অর্থাৎ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাউন। সেটা কি, সেটা হচ্ছে নাউন। এবং তোরে যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে পড়াই গেলাম, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়ায় চলে গেলাম আমি, সেখানে একটু দেখ যে তোর অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাই না? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বলতে কি বোঝায়, যে নাউনের পূর্বে যে একটা ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়, এটা তো দেখাইলাম। এখন দেখ এর আগে কিন্তু আরো একটা থাকতে পারে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একটু বেশি করে মাথায় নে, না হলে ভুল হতে পারে। তাহলে এটা রুলসটা কিরকম হতে পারে, যে দেখ তো এখানে ধর নাউন নাই, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এটা একটা রুলস। আবার ধর অ্যাডভার্ব নাই, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা একটা রুলস। আর পুরাটা আবার আরেকটা রুলস, পুরাটা কি হবে, পুরাটা আবার আরেকটা রুলস হবে। তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা একদম মুখস্থ কর, মুখস্থ করে ফেল। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবং তোরা উইদাউট, হ্যাঁ উইদাউট ক্লুর ক্ষেত্রে দেখতে পারবি বা উইথ ক্লুর ক্ষেত্রেও দেখতে পারবি, অনেক সময় লাস্টে নাউন বসছে। এখন তোর সামনে যে গ্যাপ আছে, এই গ্যাপটা তো একটা নাউন বসাতে হয়। এখন মানে ওরা নাউন বসাতে বলছে, এখন সেই নাউনটা তুই যদি বসাতে যাস, তাহলে তোর মাথার মধ্যে ঘোরে যে দুইটা নাউন পাশাপাশি আমি কীভাবে বসাই, এটা তো খুবই বেআইনি কাজ হয়ে যায়, দুইটা নাউন পাশাপাশি বসাবো, এটা কীরকম হয়ে যায়। আরে বোকা, তুই দেখ নাউনের পূর্বে যে নাউনটার একটা বসাবি, তো যেটা বসাতেই হয়, তাহলে সেই নাউনটা অলরেডি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, যে দেখবি যে সেটা পুরো গোষ্ঠী একদম অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, যার কারণে এগুলো একটু বুঝে শুনে মাথায় রাখ। এই রুলসগুলো ভাইয়া যেগুলো বলে দিলাম, এগুলোই মাথায় রাখ। তোর উইদাউট ক্লু এবং উইথ ক্লুর ক্ষেত্রে অনেকটা হেল্প হবে, অনেক বলতে অনেকটা তুই হেল্প পাবি। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস আমি একটু মোস্ট ইম্পর্টেন্ট করে দিব, সেটা হচ্ছে আগে একটু মিশাই নি, হ্যাঁ তোরা একটু রেস্ট নে, 1 সেকেন্ড একটু মিশাই নিচ্ছি। এরপর আরেকটা যেটা, সেটা হচ্ছে ভয়েস। কি, ভয়েস। ভয়েসটা খুব ভালো করে মাথায় রাখবি। ভয়েস থেকে তুই প্রশ্ন তো পাবি, ফার্স্ট পার্টে পাবি, সেকেন্ড পার্টেও পাবি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতেই পাবি। এখন এই ভয়েস যখন দেখবি যে বিভার্ব আছে এবং ভি3 হয়ে গেছে, বিভার্ব এবং ভি3, অথবা এখানে তোর ভি3 নাও দেওয়া থাকতে পারে, ওটা তোর ড্যাশে থাকতে পারে, মানে গ্যাপে থাকতে পারে, তো দেখতে হবে যে সাবজেক্টটা কাজ করছে কি করে নাই। যদি সাবজেক্ট কাজ করে না থাকে, তো বুঝতে হবে ওটা প্যাসিভ ফর্মে আছে। কোন ফর্মে, প্যাসিভ ফর্মে আছে, সেই অনুযায়ী কিন্তু তোকে ভার্ব বসাতে হবে। যার কারণে এটা একটু ভালো করে দেখার অনুরোধ থাকলো তোদের কাছে, যাতে তোদের রেজাল্টটা ভালো হয়, আমার রেজাল্ট না, যাতে তোদের রেজাল্টটা ভালো হয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব রিঅ্যারেঞ্জে। দেখ রিঅ্যারেঞ্জের জন্য তোদের একটু গিফট আছে আজকের জন্য, কালকে নতুন গিফট আসবে, কালকে স্পেসিফিক গিফট আসবে, কিন্তু আজকের জন্য যে গিফটটা সেটা হচ্ছে 18, 19, 22, 23, 24 এই রিঅ্যারেঞ্জগুলো দেখবি। 18, 19, 22, 23, 24 এই রিঅ্যারেঞ্জগুলো তোরা সবাই প্র্যাকটিস করছিস। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যেগুলো পড়িয়েছি, তারা এগুলো সবগুলো বোর্ডের কোশ্চেন শেষ করে ফেলছে। তোরা যারা দেখিস না এখনো, একটু করে কষ্ট করে দেখে যাবে। এখন এই রিঅ্যারেঞ্জে যেটা হয়, রিঅ্যারেঞ্জে যেটা হয় সেটা হচ্ছে যে তোর এটা কয়েক রকমের আসতে পারে। একটা হচ্ছে হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল একটা আসতে পারে, হিস্টোরিক্যাল ঘটনা নিয়ে আসতে পারে। আবার হচ্ছে তোর যেমন ডেসক্রিপশন, মানে বর্ণনামূলক কোনো ডেসক্রিপশন, ডেসক্রিপশন, অথবা আবার এখানে তোর আসতে পারে পার্সন বেসড। ঠিক আছে, পার্সন বেসড অথবা হিস্টোরিক্যাল বেসড অথবা ডেসক্রিপশন বেসড। এখন তোর এই হিস্টোরিক্যাল বেসডের মধ্যে তোর যে ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে বা ইতিহাসের যে ঘটনাগুলো, সেগুলো এখানে আসতে পারে। আর পার্সন বেসড, পার্সন বেসডের মধ্যে যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জয়নুল আবেদিন, ঠিক আছে, চেঙ্গিস খান, এই যে এগুলো হচ্ছে পার্সন বেসড, তোর পার্সন বেসড আসতে পারে। এবং ডেসক্রিপশনে এগুলো হচ্ছে কোনো ঘটনা নিয়ে বর্ণনা করা থাকতে পারে, সেখান থেকে আমাদেরকে লিখতে হবে। এখন এখানে তাও তোদের অনেক রকমের মানে গোলমাল কোশ্চেন দিয়ে ভরা থাকে, রিঅ্যারেঞ্জ একটা টপিক, সেখানেও তোদের কোশ্চেন দিয়ে ভরা থাকে যে কীভাবে লিখবো। এখন দেখ পার্সন বেসড যদি হয়, তাহলে ফার্স্টে দেখবি কি, যে একটা মানুষের পার্সন বেসড যখন তুই একটা মানুষের ব্যাপারে বলবি, সে কি করে, তার কাজ কি, এটাই ফার্স্টে আসে, তাই না? যদি নামটাম দেওয়া থাকে, নামটাম জানা থাকে, তারপরে এই কাজটা আসে, অর্থাৎ হচ্ছে তার প্রফেশন। পার্সন বেসড যদি হয়,
পার্সন বেসড পিবি, পার্সন বেসড যদি হয় তাহলে ফার্স্টে আমরা তার প্রফেশন দ্বারা শুরু করি, এরপর হচ্ছে ম্যারেজ অথবা চিলড্রেন। মানে একটা মানুষের প্রথমে প্রফেশন বলে তার পরিবার সম্পর্কে আসতে হয়, এই জন্য তার ম্যারেজ অথবা চিলড্রেন। এরপরে হচ্ছে তার ইম্পর্টেন্ট ওয়ার্কস, তার কাজগুলো আসলে কি ছিল, ইম্পর্টেন্ট ওয়ার্কস, যে একটা মানুষের জীবনে সে গুরুত্বপূর্ণ কি কি কাজ করেছে এটা থাকে ইম্পর্টেন্ট ওয়ার্কস। এরপরেই তো মানুষের কাজ শেষ হয়ে গেলে কি তার প্রয়োজন শেষ অর্থাৎ ডেথ। এবং তারপরে হচ্ছে যে তার গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার বা ভালো বা যেগুলো থাকে আর কি সম্মাননা, সেগুলো কিছু রয়েছে কিনা সেগুলো এখানে থাকবে, এবং ডেথের পরে এগুলো। এটা হচ্ছে পার্সন বেসড। আর যদি ডেসক্রিপশন বেসড হয়, কি ডেসক্রিপশন ডিবি, ডেসক্রিপশন বেসড হয় তাহলে আমরা প্রথমেই নেচার নিয়েই আসলে লেখা হয়, যে এটা আসলে কি ধরনের লেখা, সেই লেখাটা সম্পর্কে ফার্স্টে যেটা থাকবে সেই লাইনটা আমরা সুন্দর করে তুলে দিব। এরপরে সেই লাইনটা তো আমরা গেল, এরপরে গুড সাইডস, এর ভালো দিক উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পলস। এরপরে হচ্ছে ব্যাড সাইডস, এটাও এক্সাম্পল, মানে গুড সাইডস এর এক্সাম্পল আসবে, ব্যাড সাইডস এরও এক্সাম্পল আসবে। এরপর হচ্ছে সলভিং মেথডস, সলভিং মেথডস মানে এগুলো সমাধান কাজে কোনো পদ দেওয়া থাকে সেই পদগুলো ওখানে লিখতে হবে, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে কনক্লুশন, কনক্লুশন। এটা গেল, ঠিক আছে। এখন যদি আমাদের এই যে জয়নুল আবেদিন বলিস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা চেঙ্গিস খান, এই যে পার্সন বেসডে যখন আসে সরি, এই পার্সন বেসে যখন আসবে তোরা, আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ফুল প্যাসেজটা এলোমেলো করে যেটা দেয়া থাকবে ফুল প্যাসেজটা ভালো করে 1 থেকে 2 বার পড়বি। যদি তোর কমন না আসে 1 থেকে 2 বার অবশ্যই ভালো করে পড়বি, এটা ভালো করে না পড়লে তোর মাথায় ঢুকবে না। এবং লেখার যে নিয়মটা সেটা একটু বলে দেই। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে লিখবি। তোরা ডিরেক্ট প্যাসেজে যাবি না, ডিরেক্ট প্যাসেজ না যে এইভাবে লিখবি। তোর যদি এখানে 10টা কারেক্ট হয় তোকে 10 মার্ক দিয়ে দিবে। তুই ধর প্যাসেজ লেখার টাইম পাইলি না, তোর প্যাসেজ লেখার টাইমটা তোর হয় নাই, তাও যেটা লেখা থাকে স্যার কিন্তু মার্কস দিয়ে দিবে। যার কারণে এই জিনিসটা ভালোভাবে লিখে নিবি। এবং এটা তোরা অনেকে পেন্সিল দিয়ে করতে পারিস, পেন্সিল দিয়ে করে ভিতরের লেখা কলম দিয়ে লিখতে পারিস, অথবা কলম দিয়েই লিখতে পারিস ডিরেক্ট। এটা গেল আমাদের রিঅ্যারেঞ্জ। এরপরে আমরা চলে যাব কমপ্লিটিং স্টোরিতে। কিসে যাব? কমপ্লিটিং স্টোরিতে। কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরির মধ্যে দেখ একটা থাকে ট্রেডিশনাল স্টোরি, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরি কি? এগুলো তুই ছোটবেলা থেকে পড়তেছিস, ক্লাস 4-5 থেকে পড়া হয় ট্রেডিশনাল স্টোরি। একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, একটা হচ্ছে ক্রিয়েটিভ। এখন কিছু স্টুডেন্ট আছে বলছে ভাই ট্রেডিশনাল স্টোরি কি আমার মতো করে বানাই লেখা যাবে? এই গর্ধব, তোকে দিছে ট্রেডিশনাল স্টোরি, তোর বানাই লেখার কি প্রয়োজন? তো যেটা তুই পড়ছিস সেটা লেখ। কি যখন ক্রিয়েটিভ স্টোরি আসবে তখন তুই বানাই লেখ, তখন তোকে কেউ আটকাবে না, তখন কেউ তোকে আটকাবে না। কিন্তু ট্রেডিশনাল স্টোরি ক্ষেত্রে ভেড়া সবসময় মনে রাখবা যেটা একটা ঘটনা বা একটা ইতিহাস থেকে অনেক বিগত থেকে অনেক গত থেকে আসতেছে, এটা এইভাবেই, যার কারণে তুমি এটা চেঞ্জ না করার ট্রাই করবা। তোমার যেটা থাকবে এখানে 2-3 লাইন তুলে দেওয়া থাকবে মেন প্লটের, সেই মেন প্লট থেকে তুমি শুরু করবা এবং সেই অনুযায়ী তুমি ধাপে ধাপে প্যারাগ্রাফ করে তুমি এটা প্যারা করতে পারো। এটা তুমি 4 থেকে 5টা প্যারা করে লিখতে পারো, ঠিক আছে? 4 থেকে 5টা প্যারা করে সুন্দর করে লিখতে পারো, এবং তোমার এটা সবচেয়ে ভালো হয় তোমার যদি 2 পেজ প্লাস হয়, অথবা যদি 2 পেজ হয় তবুর প্রবলেম নাই। এবং খাতার যে ব্যাপারটা, তোমার খাতার যে ব্যাপারটা সেটা একটু দেখাই দেই। খাতার ব্যাপারটা দেখো, খাতার ব্যাপারটা, খাতা তুমি এই পেজে লেখা শুরু করার ট্রাই করবা, এই পেজে, এই পেজ থেকে এই পেজে গেলে স্যারের মনটা একটু ভালো হবে, তখন তার দেখতে একটু সুবিধা হয়, ঠিক আছে? এই পেজ থেকে শুরু করবে, এই পেজ থেকে শুরু করলে একটু প্রবলেম হয়ে যায়, যার কারণে তোমাদের যদি পেজ ফাঁকা থাকে তাহলে সুন্দর করে এই পেজ থেকে কমপ্লিটিং স্টোরিটা লেখা শুরু করবে। এটা তোমাদের খাতায় একটু করে দেখাই দিলাম যাতে তোমাদের প্রবলেমটা না হয়। এই কমপ্লিটিং স্টোরিতে ডিরেক্ট স্পিচ কি?
ডিরেক্ট স্পিচের ব্যবহার বেশি থাকবে। ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচের ব্যবহার বেশি থাকবে। এই দুই তিনটা জিনিস, এই যে এই দুই তিনটা জিনিস জাস্ট মনে রাখ, মনে রাখতে দেখবি কমপ্লিটিং স্টোরি ইনশাল্লাহ ভালো হবে। এবং তোদের কমপ্লিটিং স্টোরিরও যে সাজেশন সেটাও খুব তাড়াতাড়ি চলে আসতেছে, এই ক্লাসের পরেই ওটা চলে আসবে, ঠিক আছে? এরপরে গ্রাফ চার্ট। দেখ, এই গ্রাফ চার্টের মধ্যে আমি যে জিনিসটা বলবো তোদের, আমি অনেক স্টুডেন্টকে দেখছি, এটা আমার নিজের মধ্যে একটা কষ্ট বলতে পারিস, যে তোরা অনেকে শিখতে চাস যে একটা গ্রাফ চার্ট দিয়ে বাকি গ্রাফ চার্টগুলো আমি কীভাবে লিখবো। মানে আমি বলবো এটা বোকামি ছাড়া কিছু না, কারণ তোর একটা গ্রাফ চার্টের সাথে একটা গ্রাফ চার্টের মিল থাকবে না। এবং তুই এই হেডিংয়ে যে ফার্স্ট লাইন বা ইন্ট্রোডাকশন ভূমিকা যেটা, সেটা তুই একটা লাইনই শিখতে চাচ্ছিস, অর্থাৎ তোর জ্ঞানের পরিধিটা কতটুকু। আমার প্রশ্ন হচ্ছে এটা, তোর জ্ঞানের পরিধিটা কতটুকু? তোর জ্ঞানটা এখানেই রয়েছে, তোর জ্ঞানটা করা দরকার এত বড়, তাই না? তোর জ্ঞানটা তো বড় করতে হবে, তোকে জ্ঞান আহরণ করতে হবে। যার কারণে বলবো এইরকম যে টেকনিক বা এগুলো যে মানে 2 নাম্বারই, এগুলো যাতে তোরা অবলম্বন করবি না, ঠিক আছে? গ্রাফ চার্টের ব্যাপারে 2-1টা কথা বলবো, এগুলো জাস্ট মাথায় নিলে তোর গ্রাফ চার্টটা ইনশাল্লাহ ভালো হবে। গ্রাফ চার্ট শান্ত এরকম থাকে, তাই না? এটা ধর 2019 সাল, 20, 21, 22, 23, এটা ধর 30%, 40%, 50, 60, 70। আমি ধরলাম যেটা এডুকেশন নিয়ে দেওয়া আছে যে 2019 সালে 30%, 2020 সালে 40%, এভাবে বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে? আমি এটা ধরে নিলাম। এখন গ্রাফ চার্টের ফার্স্টে যেটা, সেটা হচ্ছে ভূমিকা। মানে তোকে ফার্স্ট লাইন তো শুরু করতে হবে, তাই না? এই ভূমিকায় আজে বাজে কিছু লিখবি না, আজে বাজে কিছু লেখার দরকার নাই। এবং অতিরঞ্জিত কোনো কিছু লেখা যাবে না, আজে বাজে এবং অতিরঞ্জিত কোনো কিছুই লেখা যাবে না। এবং প্রথমটায় যেন ভুল না হয় ভাই, প্রথম যে লাইনটা, এই প্রথম লাইনে যাতে তোর একটা ওয়ার্ডও ভুল না হয়, প্রথম লাইনে যাতে ভুল না হয়, আজে বাজে কিছু লিখবি না। প্লাস হচ্ছে প্রথম লাইনে যাতে তোর ভুল না হয় ভাইয়া, প্রথম লাইনে যদি ভুল হয় এটা যে কি ব্যাড ইফেক্ট এটা তুই কল্পনা করতে পারবি না, ঠিক আছে? এরপরে হচ্ছে তুই এই ফার্স্ট লাইনটা লিখলি যে দ্য প্যাসেজ বা দ্য গ্রাফ আমাদেরকে বলে যে কি বিষয়ে বলে, যে এডুকেশন সিস্টেমের দ্য টেল আস অ্যাবাউট এডুকেশন সিস্টেম, ঠিক আছে? বা উই নো দ্যাট, বললাম এটা ফার্স্ট লাইনে যে যার মতো করে লিখবি, ভুল যাতে না হয়, সো এটা মাথায় রাখবি। এটা বলা শেষে তুই জাস্ট একদম গ্রাফটায় চলে যা। গ্রাফে আমাদের কি বলা আছে, এডুকেশন, মানে এই এডুকেশনে কি বলছে, 19 সালে 30%, 20 সালে 40%, 21 সালে 40%, 22 সালে 60%, 23 সালে 70%। তোর এখন গ্রাফটাও এক পেজের মতো চলে যায়, যার কারণে আমাদেরকে লিখতে হবে, এটা বর্ণনা আমরা এইভাবে করব যে 19 থেকে 20-এর ডিফারেন্স কতটুকু, 20 থেকে 21-এর ডিফারেন্স, 21 থেকে 22-এর, 22 থেকে 23-এর, এর ডিফারেন্স আমরা সুন্দর মতো করে লিখে নেব। এবং সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তাই না? সেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোর এই হাইয়েস্ট এবং লোয়েস্ট, এই যে হাইয়েস্ট এবং এই লোয়েস্ট, এই হাইয়েস্ট এবং লোয়েস্টটা তোকে অবশ্যই লিখতে হবে এবং ওখানে লিখে দিতে হবে দ্য হাইয়েস্ট রেট অফ এডুকেশন 70% এবং দ্য লোয়েস্ট রেট অফ এডুকেশন 30%। এটা তোকে অবশ্যই লিখতে হবে এবং সেই ডিফারেন্সটা লিখে দিবি। এটা গেল তোর সবচেয়ে মেন মানে ইম্পর্টেন্ট টপিক হলো এটা। এবং লাস্টে কনক্লুশন, যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয়, যদি পজিটিভ কোনো গ্রাফ দেওয়া থাকে আমরা পজিটিভভাবে কনক্লুশন দেবো যে এটা খুবই ভালো, আশা করি আর উন্নত করবে এইভাবে। এবং যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে লিখতে হবে যে এটা আমাদের সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর, আশা করি সরকার এবং জনগণ এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, আশা করি, যাতে আমরা সমস্যা থেকে উত্তরণ করতে পারি। এটা গেল কনক্লুশন। এবং এই কনক্লুশনের মাধ্যমে আর তোদের একটা লেটার আছে, তাই না? লেটারটা অ্যাপ্লিকেশন সাথে সবাই পারে, সেটা আমি কিছু বলবো না। তো এটা ছিল আমাদের তোদের জন্য আমাদের পাঠশালা থেকে তোদের জন্য কিছু করার চেষ্টা করা। জানি না কতটুকু করতে পারলাম, তবে এই স্বল্প সময়ের মধ্যে তোদের জন্য আমরা বেস্ট ট্রাই করেছি। এবং তোদের জন্য আরও ক্লাস আসবে ইনশাল্লাহ, এই ইংরেজি নিয়ে আরও ক্লাস আসবে। তোরা আজকের মতোই পড়াশোনা শুরু করতে, আমি তোদেরকে স্টার্টিংটা দেখা দিলাম কীভাবে পড়াশোনা শুরু করবি। এবং
আমাদের কিন্তু ফেসবুকে আমাদের পাঠশালা লিখে সার্চ করলেও এই ক্লাসগুলো পেয়ে যাবে, এবং ইউটিউবে আমাদের পাঠশালা, ইনশাল্লাহ এখানে তো ক্লাসগুলো পাবি। এবং হোয়াটসঅ্যাপে 01720828052 এখানে নক করলেও যে কোনো বিষয়ে অ্যাডমিশন, এইচএসসি, আমরা সমস্ত বিষয়ে কিন্তু তোদেরকে গাইড করে থাকবো। তাই তোদের জন্য সবার জন্য শুভকামনা, সবার যাতে পরীক্ষাটা ভালো হয়। এবং এই যে বিষয়গুলো বলে দিলাম, এগুলোর এই ক্লাসের চেয়ে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিয়ে ইম্পর্টেন্ট। তোদেরকে যেমন আজকের ক্লাসে সাধারণত এইভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ দেখায় না দেয়াই বেটার হতো, অনেকেই ভাবে। কিন্তু আমার মধ্যে তোরা যেগুলো না পারিস সেটা খাতায় লিখবি, তোরা তো খাতায় লিখতে পারবি না, যার কারণে নিজের দায়িত্ববোধ থেকে তোদেরকে এগুলো দেখাই দিলাম। আশা করি তোদের এই জন্য উপকার হবে, এবং তোদের যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। আর যদি ফেসবুকে দেখে থাকিস তাহলে অবশ্যই লাইক এবং ফলো করে দিবি, যাতে পেজটা, এই ছোট পেজটা আমাদের একটু বড় হয়ে যায়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, এবং আমরা সামনে আরও তোদের জন্য ক্লাস আনতেছি ইংরেজি নিয়েই, যাতে তোদের হেল্প হয়। তো সবার জন্য শুভকামনা, এবং পড়াশোনাটা ভাই ঠিক মতো কর, পড়াশোনায় গ্যাপ দিস না, কারণ পড়াশোনাটা গ্যাপ দিলে হবে কি যে তোরা পরীক্ষা দিয়ে আসবি, বাবা মা একটা হিউজ পরিমাণ একটা আশা নিয়ে আছে যে আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এরপরে কিন্তু বাবা মার মানে একটা আরামায়েশের বয়স। তারা কিভাবে, সাধারণত আমাদের দেশে এইচএসসির পরে যখন অনার্সে উঠে গ্রাজুয়েশন কমপ্লিট করতে যায়, বাবা মায়ের কাছ থেকে যারা মধ্যবিত্ত বলিস, এরা কিন্তু খুব কমই খরচ নেয়, নিজের যে খরচ, যে কস্ট, এই কস্টটা খুব কম নেয়। কারণ বাবা মাও জানে যে আমার ছেলে এখন অনার্সে পড়ে, ভার্সিটিতে পড়ে, পাবলিকে পড়ে বা কলেজে পড়ে, যেখানেই পড়ুক, যে আমার ছেলে আর যাই হোক বাসা থেকে তখন টাকা নিবে না, বাসায় টাকা দিবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তোর, যার কারণে ওই পর্যায়ে যেতে তোর এই বেসিক বলিস বা তোর এইচএসসি, এটা তোর হচ্ছে ভিত্তি, এই ভিত্তিটা তোকে ঠিক করতে হবে। এবং বাবা মার এই যে কষ্ট, এই কষ্টগুলো যাতে বৃথা না যায়, যাতে এমনটা না হয়, যাতে তোর মনে না হয় যে বাবার রক্ত বেঁচে আমি পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষা আমি ভালো করতে পারলাম না, আমরা নিজের বেস্টটা দিতে পারলাম না। তোকে যে প্লাস পেতে হবে, প্লাস যে পেতে হবে এরকমটা না, তোকে আমি প্লাস পেতে বলতেছি না, কিন্তু তোর যাতে এটা মনে হয় যে আমি 4.50 পাইছি, আমি 4.50 পাইছি, অর্থাৎ কি এই 4.50 পাওয়ার পিছনে আমি সর্বোচ্চ এফোর্টটা দিছি, এর উপরে আমি আর এফোর্ট দিতে পারতাম না। তাহলে তোর যদি এটা মনে হয় যে আমি 4.50 পেয়ে আমি সন্তুষ্ট, অনেক এফোর্ট দিছি, তাহলে আমি বলবো ভাই তোর জন্য 4.50 ঠিক আছে, কারণ তুই তো এর চেয়ে বেশি আর করতে পারিস নাই। কিন্তু যাতে তোর এটা মনে না হয় 4.50 পাওয়ার পরে যে আমি আরেকটু করে পড়লেই বা আমি যদি এই গ্যাপগুলো না দিতাম তাহলে আমি এই প্লাস পেয়ে যেতাম, যাতে তোর এটা মনে না হয়। এটা হচ্ছে বড় আফসোস, আর কিছু থাকবে না। আর এখানে ভালো করা মানে এডমিশনে তোর অনেকটা এগিয়ে যাওয়া। ঠিক আছে, তো এই জিনিসগুলো আশা করি তোদের মাথায় ঢুকবে কথাগুলো। আজকে যদি এত কথা বলার সময় না, তোদের পড়াশোনার টাইম, তো তোরা পড়াশোনা কর। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।